আমি বারে বারে বলছি, অপরাধী মমতা ব্যানার্জি, অপরাধী এ রাজ্যের মন্ত্রী, অপরাধী শিক্ষা দপ্তরের গ্রুপ ডি পর্যন্ত স্টাফ যারা এই অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে সাজা দেওয়ার দরকার ছিল তাদের। অপরাধ যখন আপনি বুঝতে পারছেন হয়েছে, তখন সেই অপরাধকে আপনি বাড়তে দেবেন নাকি নির্মূল করবেন? এর জন্য অনেক আইন জানতে হয় না, এর জন্য জজও হতে হয় না, এর জন্য আইনজীবীও হতে হয় না। তাই অপরাধকে যদি আলাদা করতে হয়, অপরাধীদের যদি আলাদা করতে হয়, তাহলে যে আসল অপরাধী শাসন ক্ষমতায় বসে আছে তাকে বাংলা ছাড়া করতে হবে। ছত্রে ছত্রে ডিভিশন বেঞ্চকেও বলতে হয়েছে অপরাধ হয়েছে। আর অপরাধীকে বারে বারে আমরা বলেছি যে একজন, তার নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গের কোনো গাছের পাতাই নড়ে না। সবার আগে মমতা ব্যানার্জিকে জেলে ভরুন, আর যারা তদন্ত করছে সিবিআই, এদেরকে হেফাজতে নিন। যারা অপরাধী আজও চাকরিতে বহাল রইল ডিভিশন বেঞ্চের রায়ে, তাদের চাকরি কারোরই থাকবে না। শুধু চাকরি থাকবে না তা নয়, একই সঙ্গে তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য সাজাও হবে। নিঃসন্দেহে দীর্ঘদিন চাকরি করছে বলে কোনো অপরাধীকে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের চাকরিতে বহাল রাখা যায় না। সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে। ডিভিশন বেঞ্চের এই রায় সুপ্রিম কোর্টে আদৌ বহাল থাকবে কিনা তার সম্ভাবনা খুবই কম। আদালতে মামলা হোক বা না হোক, পশ্চিমবঙ্গবাসী সকলে জানেন যে এই নিয়োগ দুর্নীতি হয়েছে। আর সিঙ্গেল বেঞ্চ তার প্রতিটি পদক্ষেপে, এই নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে যে গরমিল ছিল তা উল্লেখ করে দুর্নীতির জায়গাগুলোকে আলাদা করে নির্দিষ্ট করে তার ব্যাখ্যা দিয়ে এই ৩২,০০০ চাকরি বাতিল করেছিল। ডিভিশন বেঞ্চ এই যে দুর্নীতি হয়েছে তা মেনে নিয়েছেন। ফলে আজকের দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তা হচ্ছে পশ্চিমবঙ্গ দুর্নীতির কেন্দ্রবিন্দু, যেখানে আইনের শাসনের শপথ নিয়ে প্রতিদিন এই দুর্নীতিটাই করা হয় প্রতিটি ক্ষেত্রে। আর এই দুর্নীতির কারণে একটা বড় অংশের ছেলে মেয়ে যারা সত্যি সত্যি মেরিটোরিয়াস এবং যারা ডিজার্ভ করে যে তারা এমপ্লয়েড হবে, সেটা স্কুল হতে পারে বা অন্য যে কোনো কর্মক্ষেত্রে হতে পারে, তারা তাদের যোগ্যতা নিরিখে পরীক্ষা দিয়ে পাস করে চাকরিতে যুক্ত হওয়ার পরে, যেহেতু এই বৃহত্তর দুর্নীতি হয়েছে, যেখানে রাজ্যের নেতামন্ত্রী থেকে শুরু করে একেবারে গ্রুপ ডি স্টাফ জড়িয়ে আছে, তার ফলে এই যে বড় অংশের লোক আবার দুর্নীতির কারণে এমপ্লয়েড হলো, এই দুটো কারণকে ব্যালেন্স করতে হয়েছে আদালতকে। যদিও আমি মনে করি না যে এই ব্যালেন্স করাটা আদালতের দায়িত্ব বা কাজের মধ্যে পড়ে, কিন্তু এই ক্ষেত্রে করেছেন এবং আদালত উল্লেখ করেছেন যে এই যারা যোগ্য শিক্ষক এত বছর চাকরি করার পরে তাদের চাকরি চলে যাওয়া, যার সঙ্গে আমিও সহমত যে একটি ছেলে সে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, সে একটা স্কুলে চাকরি করছে, তার ছেলে মেয়ে হয়েছে, বাচ্চারা স্কুলে ভর্তি হয়েছে, তার একটা ব্যাংক লোন নিয়ে বাড়ি বানিয়েছে, তার বৃদ্ধ বাবা মা বাড়িতে আছে, তার যদি আজকের দিনে চাকরিটা চলে যায়, অথই জলের মধ্যে পড়বে। আমরা দেখেছি আত্মহত্যার ঘটনা চাকরি চলে যাওয়ার পরে। আরো একটা আত্মহত্যা হোক আমরা কেউ চাই না, কিন্তু একই সঙ্গে আমার অ্যাপ্রিহেনশন হচ্ছে এই যে যারা এই দুর্নীতি করে চাকরিতে ঢুকলো, তারা তো আগামী দিনে শিক্ষক হিসেবে কাজ করবে। তাহলে তারা এই সমাজকে কি শেখাবে? শিক্ষক যারা সমাজকে গঠনের দায়িত্ব নিয়েছে, তারা যদি নিজেরা চুরি করে শিক্ষকতা করেন, তাহলে আগামী দিনে সমাজ যেদিকে যাবে তাতে এই সমাজের যে মোরাল এতটাই ডাউন হয়ে যাবে যে আমরা কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ার ক্ষমতা রাখবো না। ফলে যেটা প্রয়োজন ছিল তা হচ্ছে সিবিআই বা ইডি যারা তদন্ত করছে, তারা দ্রুততার সঙ্গে যদি তদন্ত শেষ করত, আর যদি সমস্ত অপরাধীদেরকে এই আইনের আওতায় নিয়ে আসতে পারত, তাহলে আমরা নির্দিষ্ট করে বলতে পারতাম কারা অপরাধী, আর আমরা সেই অপরাধীদের চিহ্নিত করে শুধু তাদের চাকরি থেকে আমরা খারিজ করতাম না, তাদের চাকরি বাতিল হতো না, একই সঙ্গে তাদেরকে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে এসে তাদেরকে
জেলবন্দি করা যেত, তাদের সাজা দেওয়া যেত। আদালত ইতিমধ্যে যখন সিঙ্গেল বেঞ্চের রায় নিয়ে আমরা কথা বলছি, আদালত তার পর্যবেক্ষণে ইতিমধ্যে জানিয়েছে যে সিঙ্গেল বেঞ্চ যখন 32,000 শিক্ষকের চাকরি বাতিলের মতো বড় সিদ্ধান্ত নিয়েছিল, তখন এই বিপুল সংখ্যক শিক্ষককে মামলায় পক্ষভুক্তই করা হয়নি। যাদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে তাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই চাকরি বাতিল করা হয়েছিল, যা প্রাকৃতিক ন্যায় বিচারের পরিপন্থী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে ডিভিশন বেঞ্চ। কি দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ যদি রিসেন্টকার ডিসিশন আমরা দেখি, তাহলে আপনি দেখবেন আমাদের কোর্টেরই বিচারপতি ছিলেন জাস্টিস দীপঙ্কর দত্ত, এখন সুপ্রিম কোর্টের বিচারপতি। রিসেন্টলি তারই একটা ডিসিশনে তিনি এই উল্লেখ করেছেন যে যখন এরকম বৃহত্তর দুর্নীতি হচ্ছে, যদি আমি সঠিকভাবে তা রিড করে থাকি, সেক্ষেত্রে সকলকে পার্টিভুক্ত করতে হবে মামলাতে, তার প্রয়োজনীয়তা নেই। ফলে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন এই সম্পর্কিত, তা উইথ অল ডিউ রেসপেক্ট আমি নিজেও সহমত পোষণ করছি না। নিঃসন্দেহে ন্যাচারাল জাস্টিসের প্রশ্ন আসে, কিন্তু ন্যাচারাল জাস্টিসের অর্থ এই নয় যখন এরকম বৃহত্তর করাপশন হয়, যেখানে কয়েক লক্ষ লোক, কয়েক হাজার লোক যুক্ত আছে, সেখানকে সবাইকে পার্টিভুক্ত এরকমভাবে করা যায় না। এই ধরনের নির্দেশ সুপ্রিম কোর্ট বারে বারে দিয়েছে। রিসেন্টলি জাস্টিস দীপঙ্কর দত্তের বেঞ্চও একই রায় দিয়েছে। ফলে ডিভিশন বেঞ্চের রায় বরং সুপ্রিম কোর্টের যে বর্তমান যে আইন ঘোষণা করেছে তার বিরুদ্ধে। আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো শামীম দা, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। যে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে একটা ভ্রান্ত ধারণা সিঙ্গেল বেঞ্চের রায় বলা হয়েছিল যে কোনো রকম কোনো অ্যাপটিটিউড টেস্টই নেওয়া হয়নি, কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে মাত্র 30 জন ইন্টারভিউয়ার বা পরীক্ষকের বয়ানের ওপর ভিত্তি করে এবং অনুমানের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া পূর্বে ঠিক হয়নি। এটি প্রমাণিত নয় যে ঢালাওভাবে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়াই হয়নি। আদালত মনে করছে সামান্য কিছু সাক্ষ্যের ভিত্তিতে গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা যায় না। আদালতের এই মতের সঙ্গে যে অবজারভেশন আদালত দিয়েছেন তার সঙ্গে আমি সহমত পোষণ করছি না। আসলে যখন এই ধরনের করাপশন হয়, তখন কয়েকটি ওই স্যাম্পল এনকোয়ারির মধ্যে দিয়েই আসলে বুঝে নিতে হয় যে বৃহত্তর করাপশন আছে। বাকিটা তো ক্রিমিনাল ইনভেস্টিগেশনের পার্ট, সেখানে স্ট্রিক্টার প্রুফ প্রয়োজন হয়। কিন্তু যেটা সিভিল রং, সেই সিভিল রঙের ক্ষেত্রে যেটুকু প্রমাণ আদালতের কাছে ছিল তা আমার মতে যথেষ্ট ছিল। হ্যাঁ, কিন্তু সহানুভূতির প্রশ্ন যেটা আমরা বলেছি আগেও, যেটা দিয়েছেন সেটা ঠিকই আছে, সেটা তার সহানুভূতির প্রশ্ন থাকতে পারে, কিন্তু সহানুভূতি দিয়ে ভবিষ্যতের সমাজকে গঠন করার পথে বাধা হয়ে যাবে কিনা সেই প্রশ্ন যেমন থাকে। কিন্তু পাশাপাশি যে অবজারভেশনগুলো আদালত দিয়েছে এই অভিমত পোষণ করার জন্যে, সকলে চাকরি বাঁচানোর জন্যে, তার সঙ্গে আমি সহমত নই। অপরাধ ঘটেছে, অপরাধ হয়েছে, অ্যাপ্রিচিয়েটেড হয়নি বলেই স্বীকৃত হয়েছে এখনো পর্যন্ত। ফলে যদি জাস্টিফাই করা হয় যে সকলের জায়গায় অ্যাপ্রিচিয়েটেড হয়েছে কিনা খোঁজ নেওয়ার বিষয়, আমার মনে হয় না তার কোনো প্রয়োজনীয়তা আছে বলে। শামীমদা, আদালত ইতিমধ্যে আরো একটি বিষয় জানিয়েছে যে সিবিআই এবং ইডির তদন্তে নির্দিষ্ট কিছু অনিয়ম সামনে এসেছে, যেমন 264 জন গ্রেস মার্কস পেয়েছিলেন এবং 96 জন অযোগ্য প্রার্থী ছিলেন যাদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু এই মুষ্টিমেয় কিছু প্রার্থীর দুর্নীতির দায় তো সব শিক্ষকের উপর চাপানো। ঠিকই তো, যদি মুষ্টিমেয়র দুর্নীতির দায় সকলের ঘাড়ে চাপানো যায় না বলেই তো সকলের চাকরি বাতিলের বিপক্ষে আমিও। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমস্ত অপরাধীকে চিহ্নিত করা গেল, রাষ্ট্রের দায়িত্ব ছিল তো সমস্ত অপরাধীকে চিহ্নিত করা, তাহলে তো আর কাউকে শাস্তি পেতে হয় না। সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে যখন আপনি সেগ্রিগেট করতে পারছেন না কে অপরাধী কে অপরাধী নয়, তখন এই সমস্ত প্রক্রিয়া বাতিল করতে হয়। যখন এই ল এনফোর্সিং এজেন্সি যারা আছে, যাদের দায়িত্ব ছিল এগুলোকে খুঁজে বার করা, তারা যখন এটা করে না, সচেতনভাবেই করে না বলে আমার মনে হয়েছে, তখনই তো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। আমার সেই জন্যে দুঃখ হয় যারা কোয়ালিফাইড টিচার, যাদের এই আইনি যন্ত্রণা ভোগ করতে হলো দিনের পর দিন রাষ্ট্র ব্যবস্থার এই দুর্নীতি কারণে, এবং যাদের দায়িত্ব ছিল অপরাধীদের খুঁজে বার করা, তারা সচেতনভাবে সেই কাজ না করার জন্যে যারা আসলে যন্ত্রণা ভোগ করলো তারা নিরপরাধী। শামীমদা, আমি বলবো 2016 সালের নিয়োগ প্রক্রিয়া এবং 2017 সালের যে নিয়োগের বিরুদ্ধে 2022 সালে প্রায় 5 বছর পরে মামলা করা হয়েছিল, যার কোনো সদুত্তর বা ব্যাখ্যা কিন্তু মামলাকারীরা দিতে পারেননি। তাছাড়া মূল রিট পিটিশন মামলাকারীরা চাকরি বাতিলের আবেদনই জানাননি। তারা মূল রিট পিটিশনে তারা চেয়েছিলেন শূন্য পদে নিজেদের নিয়োগ। আদালতে রীতিমতো যা চাওয়া হয়নি সেই নির্দেশ দিতে পারে না বলে পর্যবেক্ষণে জানিয়ে।
দেখুন, অপরাধ যখন আপনি বুঝতে পারছেন হয়েছে, তখন সেই অপরাধকে আপনি বাড়তে দেবেন নাকি নির্মূল করবেন? এর জন্য অনেক আইন জানতে হয় না, এর জন্য জজও হতে হয় না, এর জন্য আইনজীবীও হতে হয় না। সমাজে অপরাধ হয়েছে, রাষ্ট্র ব্যবস্থার সাহায্য নিয়ে সে অপরাধ হয়েছে, যার দায়িত্ব ছিল আইনে শাসন প্রতিষ্ঠা করা তাকে সাহায্য নিয়ে অপরাধ হয়েছে। সেই অপরাধকে আপনি বাড়তে দেবেন নাকি নির্মূল করবেন? আমার মনে হয় একদম পাড়ার যে চাষিটা আছে, যে কোনোদিন স্কুলে যায়নি, সেও বলবে অপরাধকে আমি বাড়তে দেবো না। এর জন্য কোনো বিচারের প্রয়োজন হয় না, বিচারপতিরও প্রয়োজন হয় না। 26,000-এর কি দোষ ছিল শামীমদা, এই প্রশ্ন উঠছে জনসমাজে। বিচারপতিরা আজ যে যুক্তি দেখিয়েছেন সেই মানবিক যুক্তি আগে কোথায়? আমি মনে করি না আজও যে যারা 26,000 চাকরি বাতিল হয়েছে এদের মধ্যে যারা নিরপরাধী তাদের কোনো দোষ আছে। আমি বারে বারে বলছি, অপরাধী মমতা ব্যানার্জি, অপরাধী এ রাজ্যের মন্ত্রী, অপরাধী শিক্ষা দপ্তরের গ্রুপ ডি পর্যন্ত স্টাফ যারা এই অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে সাজা দেওয়ার দরকার ছিল তাদের, কিন্তু সাজা পেল নিরপরাধীরা। কারণ যারা দায়িত্বে দিয়েছেন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ভার, তারা অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছে। তাই অপরাধকে যদি আলাদা করতে হয়, অপরাধীদের যদি আলাদা করতে হয়, তাহলে যে আসল অপরাধী শাসন ক্ষমতায় বসে আছে তাকে বাংলা ছাড়া করতে হবে। তাছাড়া এই এদের মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং যারা ক্ষমতায় নেই কিন্তু আসলে সংবিধান রাজনীতি করছে না। আমি বলছি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ভারতবর্ষে তাদের একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট থাকা প্রয়োজন আছে। তারা রাজনীতি করছে দেশ স্বাধীন হয়েছে বলে, তারা রাজনীতি করছে দেশে সংবিধান আছে বলে, তারা রাজনীতি করছে দেশে সংবিধান আপনাকে নির্বাচন করার অধিকার দিয়েছে বলে। তাহলে আপনার রাজনীতি হবে সংবিধান নিরিখে। না আমি বলবো এই যে চাকরি বহাল থাকলো, এটা কি এই মুহূর্তে সরকারের জন্য একটা বড় রাজনৈতিক একেবারেই না। ছত্রে ছত্রে ডিভিশন বেঞ্চকেও বলতে হয়েছে অপরাধ হয়েছে। আর অপরাধীকে বারে বারে আমরা বলেছি যে একজন, তার নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গের কোনো গাছের পাতাই নড়ে না, তা হচ্ছে মমতা ব্যানার্জি। ফলে সবার আগে মমতা ব্যানার্জিকে জেলে ভরুন, আর যারা তদন্ত করছে সিবিআই, এদেরকে হেফাজতে নিন। কারণ এরা কেন এত দীর্ঘায়িত করছে তদন্তকে? আহ, একটা প্রশ্ন তো উঠছে যে চাকরি বহাল থাকলো, এর মানে কি কোথাও গিয়ে দুর্নীতির মামলা শেষ হয়ে গেল নাকি? তদন্ত চলবে, এবং সত্যি সত্যি যদি নিরপেক্ষভাবে তদন্ত করা যায়, যারা অপরাধী আজও চাকরিতে বহাল রইল ডিভিশন বেঞ্চের রায়ে, তাদের চাকরি কারোরই থাকবে না। শুধু চাকরি থাকবে না তা নয়, একই সঙ্গে তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য সাজাও হবে। প্রয়োজন সঠিক তদন্তের, তাহলে একটাও অপরাধী এই চাকরিতে বহাল থাকবে না, এবং তাদের ক্রিমিনাল ইনভেস্টিগেশনের শেষে এবং ট্রায়ালের শেষে সাজাও হবে বলে আমি নিশ্চিত। একটা প্রশ্ন, শাসক দলকে দেখা যাচ্ছে প্রচন্ড উল্লাসিত, তারা কি বলবে? দেখুন, রাত্রে যখন চোর বেরোয়, যখন সফলভাবে চুরি করে বেরিয়ে আসতে পারে পাঁচিল ডিঙিয়ে, তখন সে কি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে না? তাহলে যারা চুরি করেছেন এবং পাঁচিল ডিঙিয়ে আসতে পেরেছেন, তারা স্বস্তি নিঃশ্বাস পেয়ে উল্লসিত হবেই। ফলে তারা উল্লসিত। শাহিনদা, এই যে যেসব ওএমআর বা সুপারিশ নিয়ে প্রশ্ন উঠেছিল, এগুলো এই সমস্ত আলোচনা কি এই মুহূর্তে অপ্রাসঙ্গিক? কোনো আলোচনাই অপ্রাসঙ্গিক নয়। মানুষের সাধারণ মানুষ, তাদেরকে মনে রাখতে হবে যে যত আইন আছে এই সমস্ত আইন তাদের জন্য তৈরি হয়েছে। ফলে যেখানেই দেখবেন আইনের শাসন হচ্ছে না, সেখানে আপনাকে হস্তক্ষেপ করতে হবে। কুণাল ঘোষ তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টে একটা সেকশন অফ লয়ার যারা সিপিআইএম এর সাথে রিলেটেড, যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে সিপিআইএম, তারা গোষ্ঠীবদ্ধ হয়ে বেশ কিছু বিচারপতির থেকে এই ধরনের রায় আশা করছেন, সেটার বিরুদ্ধে একদম মানে প্রতিবাদ জানাচ্ছেন একদম। কুণাল ঘোষ যখন জেলে ছিলেন তখন তারই পরিবারের লোক এইসব লয়ারের কাছে এসেছিলেন তার বিচারের জন্য। কোন বামপন্থী লয়ার? নিশ্চয়ই। বলছেন এটা তো বিস্ফোরক একটা, আপনি এই মুহূর্তে একটা। কিন্তু বামপন্থী আইনজীবীরা কার মামলা নেবেন আর কার মামলা নেবেন না তাই স্থির করেন, তাই অপরাধী হয়ে মামলা করেননি।
না, শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। এই যে ডিভিশন বেঞ্চের এই রায়ের পরে স্বাভাবিকভাবেই একটা নজর ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে। একদম তিনি সংবাদ মাধ্যমের সামনে এই রায়ের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি বলছেন যে এসএসসি মামলার উদাহরণ টেনে তিনি বলছেন যে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেই 26,000 কর্মীও তো বহু বছর ধরে চাকরি করছিলেন এবং তার মতে তাহলে কি সেই রায় ভুল ছিল? আমার মনে হয় দীর্ঘদিন চাকরি করাটা কোনো দুর্নীতির সাফাই বা চাকরি বহাল রাখার গ্রাউন্ড হতে পারে না। নিঃসন্দেহে দীর্ঘদিন চাকরি করছে বলে কোনো অপরাধীকে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের চাকরিতে বহাল রাখা যায় না, সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে। ফলে তা কোনো গ্রাউন্ড নয়। ফলে ডিভিশন বেঞ্চের এই অভিমতের সঙ্গে আমি সহমত নই। কিন্তু একই সঙ্গে আমি যে বললাম যে যারা নিরপরাধী তাদের কথা ভাবতে হবে। রাষ্ট্র ব্যবস্থা যখন ব্যর্থ হয়েছে তখন আমি জানি না আইনে কিভাবে সম্ভব তা। আমি জানি না ডিভিশন বেঞ্চের এই রায় সুপ্রিম কোর্টে আদৌ বহাল থাকবে কিনা, তার সম্ভাবনা খুবই কম। কিন্তু সত্যি সত্যি তাদের জন্য আমারও সহানুভূতি হয়, যারা কোনো অপরাধ না করে প্রতিনিয়ত সাজা পাচ্ছে মমতা ব্যানার্জির দুর্নীতির কারণে। বলছেন ডিভিশন বেঞ্চের এই যে রায়, এটা সুপ্রিম কোর্টে যখন আবারও তারা মুভ করবেন, সেখানে এই রায় বহাল নাও থাকতে পারে? সমূহ সম্ভাবনা আছে এই রায় বহাল থাকবে না। কারণ এই রায়ে আমি নিজে পড়ে তেমন কোনো জাস্টিফিকেশন খুঁজে পাইনি যেখান থেকে মনে হতে পারে যে এই রায়কে বহাল রাখা যায়।